ব্রাউজিং আছে। আলোচনা চলে তো আজকে বেসিক্যালি আমাদের ক্লাস হচ্ছে কি বোর্ড পরমাণু আমাদের ইন্টারমিডিয়েটের রসায়নের মূল পড়াশোনাটা হলো এখান থেকে শুরু হবে, ঠিক আছে? অ্যাকচুয়াল পড়াশোনা আজকে থেকে শুরু। তোমরা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছো বোর্ড পরমাণু মডেল, এখানেও তুমি পড়বা, বাট এখানে আরো বিস্তারিতভাবে তুমি জানবা। তোমরা সবাই জানো যে আমাদের যে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। প্রত্যেকটা মডেলেরই কিছু সফলতা এবং কি সীমাবদ্ধতা থাকে। এখন রাদারফোর্ডের ছাত্র ছিলেন বেসিক্যালি নিলস বোর। তো নিলস বোর বেসিক্যালি থমসনের আন্ডারেও কাজ করছেন। উনি থমসনের মডেল এবং রাদারফোর্ডের মডেল দুইটা মডেলকে উনি বেশ ভালোভাবে স্টাডি করছেন। স্টাডি করার পর উনি দেখলেন যে না, মডেলগুলোর মধ্যে কিছু সমস্যা আছে। তো এই সমস্যাগুলোকে দূর করার জন্য, এই মডেলের ত্রুটিগুলোকে দূর করার জন্য উনি নিজে একটা মডেল প্রস্তাব করলেন। কত সালে? 1913 সালে। পরবর্তীতে অবশ্য উনি তার 9 বছর পর 1922 সালে আবার এই মডেল দেওয়ার জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এর আগে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, তোমরা সবাই ম্যাক্স প্লাঙ্কের নাম শুনছো। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে বিখ্যাত একটা তত্ত্ব প্রদান করেন, সেটা কি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটা আমি কিন্তু বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। তো ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, এটা হচ্ছে আমাদের আধুনিক পরমাণু মডেলের মূল ফাউন্ডেশন। তাহলে প্রথম দেখো কি লিখছি আমি, যে এই বোরের মডেলটা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এক। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এখানে, যে যেসব পরমাণু বা আয়নে একটি মাত্র ইলেকট্রন থাকে, মনোযোগ দিয়ে দেখো, কয়টি ইলেকট্রন থাকবে? একটি। একাধিক ইলেকট্রন যদি থাকে তাহলে আর এই মডেল দিয়ে সেই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না।
তাহলে দেখো যেসব পরমাণু বা আয়নে একটি মাত্র ইলেকট্রন থাকে মানে সিঙ্গেল ইলেকট্রন যে সমস্ত সিস্টেম আছে তাদের ক্ষেত্রেই বোর তত্ত্ব প্রযোজ্য। যেমন উদাহরণ কি, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে? একটি। বাট যদি আমি বলি H প্লাস, H প্লাসের ক্ষেত্রে কি বোর তত্ত্ব প্রযোজ্য হবে? কেন হবে না? ইলেকট্রনই তো নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হিলিয়াম প্লাস। হিলিয়াম না কিন্তু হিলিয়াম প্লাস। হিলিয়ামে কয়টি ইলেকট্রন থাকে? দুইটি থাকে, দুইটি থাকে। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কি বোর মডেল প্রযোজ্য হবে? বলো তো, হিলিয়ামের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? হিলিয়ামের ক্ষেত্রে হবে না। কেন? কারণ হিলিয়াম ইলেকট্রন কয়টি? দুইটি। বা যদি আমি হিলিয়াম প্লাস কনসিডার করি তখন সেখানে ইলেকট্রন কয়টি থাকে? হিলিয়াম হবে না, হিলিয়াম প্লাস হবে। যেমন আমি যদি বলি লিথিয়াম, লিথিয়ামে কি বোর মডেল প্রযোজ্য? না। কিসে প্রযোজ্য হবে? লিথিয়াম 2 প্লাস, কারণ লিথিয়ামে থাকে 3টি ইলেকট্রন, লিথিয়াম 2 প্লাসে কয়টি থাকবে? একটি। ঠিক একইভাবে বেরিলিয়াম কয়টি ইলেকট্রন থাকে? 4টি। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে কি প্রযোজ্য? না, বেরিলিয়াম 3 প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ বেরিলিয়াম 3 প্লাসে কয়টি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। ওকে, সো এখান থেকে তুমি একটা এমসিকিউ পেয়ে যাবে। একটা এমসিকিউ আসবে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, ঠিক আছে। 4টা অপশন থাকবে, তুমি দেখবা যেটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা, সেটা তোমার আছে, ঠিক আছে। বুঝতে পারছো? অনেকেই মনে করে যে যে কোনো পরমাণুর ক্ষেত্রেই বোর পরমাণু মডেল ব্যবহার করা যায়। এটা কিন্তু একটা মিসকনসেপশন। চাইলেই তুমি যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে না। যদিও বা সামনে আমরা ব্যবহার করব, অনেক অঙ্কে এমনভাবে আমরা করব, মানে যেমন ধরো সোডিয়ামের জন্য তুমি এটা ম্যাথ করলা, বাট সোডিয়ামের জন্য তো বোর মডেল অ্যাপ্লিকেবল না, কারণ সোডিয়াম ইলেকট্রন কয়টা আছে? 11টা। কিন্তু তারপরেও দেখা যাবে সোডিয়ামের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে আমরা এই মডেলের সূত্রগুলো ব্যবহার করে ম্যাথ করতেছি। আমাদের অঙ্কগুলো সব ভুল, আমরা যে ম্যাথগুলো করবো ভুল, বাট এই বয়সের জন্য সেটাকে সঠিক ধরে নিতে হবে। আচ্ছা, কয়দিন পর দেখবা বোর মডেলও ভুল, ঠিক আছে। কথাটা বুঝছো? নতুন মডেল চলে আসবে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, ওইখানে হচ্ছে অনেক মজার প্রশ্ন। যাই হোক, এবার বোর কি করলেন, উনি বিস্তর গবেষণা করলেন, গবেষণা করে ফাইনালি উনি কিছু সিদ্ধান্তে পৌঁছালেন। উনি ওই সিদ্ধান্তগুলোকে সুন্দর মতো করে একটা কাগজে লিখে জমা দিলেন, যেটাকে বলে রিসার্চ পেপার, ঠিক আছে কিনা। মানে তুমি যদি কোনো একটা টপিকের উপরে বিস্তর গবেষণা করো, ফাইনালি তোমাকে একটা পেপার লিখতে হবে, ঠিক আছে। পেপার, এটা বলে রিসার্চ পেপার। এটা ভবিষ্যতে তোমরা যখন উচ্চ মানে শিক্ষা গ্রহণ করবে তোমরা এগুলো তোমরা করবে। তো রিসার্চ পেপার তুমি কোথায় জমা দিলেন? তোমরা যেন আমাদের একটা রয়্যাল সোসাইটি অফ সায়েন্স আছে, যেখানে সমস্ত তোমার সায়েন্টিফিক ডকুমেন্টগুলো বিজ্ঞানীরা জমা দেন, পরে অন্যান্য বিজ্ঞানীরা সেগুলোকে দেখেন, পর্যালোচনা করেন। ফাইনালি ওটা কি টেক্সট বুকে কী করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, তো উনি যে রিসার্চ পেপার জমা দিলেন ওইখানে মূলত উনি 3টা স্বীকার্য উল্লেখ করছেন। ওকে, তো আমরা স্বীকার্যগুলোকে স্টাডি করবো। তো আজকে বেসিক্যালি আমরা 2টা স্বীকার্য দেখবো। ওকে, প্রথম যে স্বীকার্যটা ছিল, স্বীকার্যের ইংরেজি কি বলতে পারবে? পোস্টুলেট। ইংরেজি কি? পোস্টুলেটস। প্রথম স্বীকার্যটা এই, সেটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। কি স্বীকার্য সেটা? বলা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। দেখো, বোরের মডেলে কক্ষপথগুলোর আকৃতি কেমন? বলো, বৃত্তাকার। তার মানে ইলেকট্রন যখন একটা বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে তার গতিটা কি ধরনের? বলো, তার গতিটা কি ধরনের? এটা কি কোনো রৈখিক গতি নাকি বৃত্তীয় গতি? কোনটা? ইলেকট্রনের গতিটা কি ধরনের? বৃত্তীয় গতি। তাহলে তুমি যদি এখন ইলেকট্রনকে স্টাডি করতে চাও, অবশ্যই তোমাকে বৃত্তীয় গতি রাশিগুলো সম্পর্কে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে, যেটা আমরা অলরেডি বিগত ক্লাসে গত ক্লাসে কিন্তু আমরা বৃত্তীয় গতি সম্পর্কে অনেক প্রশ্ন করতে দেখবো, যে এখন সেই জিনিসগুলো বারবার রিপিট হবে। ওকে, এই কক্ষপথগুলোকে কি নাম দিলেন? শক্তি স্তর।
বা এনার্জি লেভেল, ইংরেজিতে কি বলা যেতে পারে, এনার্জি লেভেল। অথবা তুমি বলতে পারো শেল। ওকে, বাংলাতে বলা যায় শক্তি স্তর, ইংরেজিতে বলে কি বলবো, এনার্জি লেভেল। এনার্জি মানে শক্তি, লেভেল মানে কি স্তর, শক্তি স্তর। অথবা কি বলবো সহজ ভাষায় শেল। ওকে, শেল। আচ্ছা, তাহলে এখন দেখো যে এই হলো আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি থাকে বলো, কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে, একটা হলো প্রোটন আর একটা কি নিউট্রন। প্রোটনের চার্জ আছে কিন্তু নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে যতটুকু পজিটিভ চার্জ থাকবে সেটা পুরোপুরি কার চার্জ? প্রোটনের চার্জ। কথাটা বুঝতে পারছো? প্রোটনের চার্জ। ওকে, এখন দেখো এই নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলি আছে এগুলো হচ্ছে বৃত্তাকার, সার্কুলার অরবিট। n equal to 1 মানে কি প্রথম কক্ষপথ, n equal to 2 মানে কি দ্বিতীয় কক্ষপথ, n equal to 3 মানে কি তৃতীয় কক্ষপথ। তাহলে তো একটা নোট লিখছি, দেখো কক্ষপথ সংখ্যা কি হবে, অসীম। অসংখ্য কক্ষপথ থাকতে পারে, বাট এত কক্ষপথ আমাদের লাগে না, 4-5টা কক্ষপথ পর্যন্ত আমরা স্টাডি করি, ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করো, প্রথম কক্ষপথকে কি দিয়ে প্রকাশ করা হয়, কে। দ্বিতীয় কক্ষপথকে কি দিয়ে প্রকাশ করা হয়, এল। তৃতীয় কক্ষপথকে কি দিয়ে প্রকাশ করা হয়, এম। চতুর্থ কক্ষপথ কি হবে, এন। পঞ্চম কক্ষপথ ও। এভাবে চলবে, ঠিক আছে? এতগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে প্রথম কক্ষপথটা খুবই সহজ। প্রথম আমাদের স্বীকার্যটা খুব ইজি। এবার দেখো যখন ইলেকট্রনগুলো কোনো একটা কক্ষপথে অবস্থান করে, কক্ষপথে অবস্থানকালে কিন্তু ইলেকট্রন কোনো শক্তি শোষণও করবে না, আবার কোনো শক্তি কি করবে না, বিকিরণও করবে না। ওকে, এটাও কিন্তু এই প্রথম স্বীকার্য বলা আছে। আচ্ছা, এবার চলে এসে আমাদের দ্বিতীয় স্বীকার্য, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। তো আগে আমাদের বুঝতে হবে ভাই এই কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কি। ওকে, নরমালি তো আমরা ভরবেগ করছি না, বলতো নরমালি আমরা ভরবেগ করে আসছি। ভরবেগ আমরা কিভাবে বের করতাম, ভরকে বেগ দিয়ে গুণ করতাম, ঠিক আছে? ভরবেগ কি স্কেলার রাশি নাকি ভেক্টর? ভরবেগ কি স্কেলার নাকি ভেক্টর? ভেক্টর রাশি না ভরবেগ? আচ্ছা, ভরবেগকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, পি। কোন প্রতীক, পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি, পি হচ্ছে একটা ভেক্টর রাশি, মাথার উপরে ভেক্টর সাইন দিতে হবে। পি সমান এম ইনটু ভি। বেগও কি রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন থেকে চেষ্টা করবা যে কোনো ইকুয়েশন কোন ফরম্যাটে লেখা, ভেক্টর ফরম্যাটে লেখা, ঠিক আছে? ওকে, তাহলে পি ভেক্টর সমান এম কিন্তু স্কেলার, তাহলে স্কেলার রাশির উপর কোনো ভেক্টর সাইন দেয়া যাবে না, ঠিক আছে? আর ভি যেহেতু ভেক্টর, এই জন্য ভি এর মধ্যে আমরা ভেক্টর সাইন। আচ্ছা, আমরা এটা আগে থেকে পড়ে আসছি। এই পিটা কি ধরনের ভরবেগ বলতো, এই পিটাকে আমরা বলি রৈখিক ভরবেগ। কি ভরবেগ, রৈখিক। তো রৈখিক ভরবেগ কখন আমাদের কাজে লাগে, যখন একটা বস্তু তোমার সরল রেখায় চলমান থাকে। আমি আবার বলছি, যখন একটা বস্তু কি সরল রেখায় চলমান থাকে তখন কোন ধরনের ভরবেগ আমরা ব্যবহার করব, রৈখিক ভরবেগ। বাট এখানে কি আমাদের ইলেকট্রনটা সরল রেখায় চলমান, অবশ্যই না। আমাদের ইলেকট্রনটা এখানে চলমান একটা বৃত্তাকার পথে। এই ক্ষেত্রে আমরা আর রৈখিক ভরবেগ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে একটা নতুন ভরবেগ ব্যবহার করতে হবে, সেটা কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। ওকে, এখন কৌণিক ভরবেগ আবার দুই ধরনের আছে। কৌণিক ভরবেগ কয় ধরনের, দুই ধরনের। জিনিসটা খুব সহজ। দেখো মনে করো সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। তাহলে আমি যদি এই নিউক্লিয়াসের জায়গায় সূর্যকে চিন্তা করি আর ইলেকট্রনের জায়গা যদি আমি পৃথিবীকে চিন্তা করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। হ্যাঁ, বড় সমস্যা আছে। কেন? কারণ আমাদের যে কক্ষপথগুলো আছে সোলার সিস্টেমে, এগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথ না। এগুলোর কক্ষপথের আগে কি বলতো,
উপবৃত্ত, এলিপ্টিক্যাল অরবিট। কথাটা বুঝতে পারছি? এখন হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে বৃত্তাকার কক্ষপথ ধরে নিই। তাহলে দেখো, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর যে কৌণিক ভরবেগ, এটাকে আমরা বলে থাকি অরবিটাল কৌণিক ভরবেগ। কি বলি এটা আমরা? অরবিটাল কৌণিক ভরবেগ। লিখে রাখো, এটা কাদা মনে থাকবে না। সূর্যের চারপাশে বা সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগকে বলা হয় অরবিটাল কৌণিক ভরবেগ। এরপর দেখো, আচ্ছা বলতো, পৃথিবী কি নিজ অক্ষের চতুর্দিকে আবার ঘুরতেছে না? পৃথিবী এট এ টাইম স্পিনও করতেছে না, এভাবে ঘুরতেছে। দেখো, পৃথিবী স্পিন করতেছে না, এভাবে নিজ অক্ষের চারপাশে এভাবে ঘুরতেছে। আবার সে সূর্যের চারপাশে ঘুরতেছে নাকি? তাহলে তার কয় ধরনের কৌণিক ভরবেগ আছে? দুই ধরনের। একটা হচ্ছে সূর্যের সাপেক্ষে, আরেকটা হচ্ছে তার নিজ অক্ষের সাপেক্ষে। তাহলে কোনো বস্তু যদি তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে, যেমন পৃথিবী, মানে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে তুমি যদি একটা অক্ষ কল্পনা করো, ওই অক্ষকে কেন্দ্র করেও পৃথিবী স্পিন করতেছে না, মানে স্পিনিং অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস। তাহলে এই নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্যও পৃথিবীর মধ্যে একটা কি আছে? কৌণিক ভরবেগ আছে। এটাকে আমরা বলে থাকি স্পিন কৌণিক ভরবেগ। কি বলা হয়? স্পিন কৌণিক ভরবেগ। লিখে রাখো যে নিজ অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগকে বলা হয়, কোনো বস্তুর কৌণিক ভরবেগকে বলা হয় স্পিন কৌণিক ভরবেগ। স্পিন কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের ইংরেজিটাও বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, কৌণিক শব্দটা কোথা থেকে আসছে? কোণ থেকে না? কৌণিক শব্দটা কোথা থেকে আসছে? কোণ থেকে। ঠিক আছে, কোণের ইংরেজি কি? অ্যাঙ্গেল। তাহলে কৌণিকের ইংরেজি কি হবে? অ্যাঙ্গুলার। কৌণিকের ইংরেজি কি হবে? অ্যাঙ্গুলার। আর ভরবেগের ইংরেজি হচ্ছে মোমেন্টাম। ভরবেগের ইংরেজি কি? মোমেন্টাম। এবার চলো, রৈখিক ভরবেগের তাৎপর্যটা কি আর কৌণিক ভরবেগের তাৎপর্যটা কি, এটা তোমাকে আমি বুঝাচ্ছি। মনে করো, রাস্তায় দুইটা গাড়ি চলছে, দুইটা প্রাইভেট কার পাশাপাশি মনে করো চলছে। মনে করো দুইটাই একই বেগে চলছে, দুইটারই বেগ মনে করো 5, বা দুইটার বেগ মনে করো 20 কিলোমিটার/আওয়ার। ওকে, ভেলোসিটি সেম। বাট একটা প্রাইভেট কারের ভর মনে করো 4000 কেজি, অনেক বেশি হয়ে 4000 কেজি। একটা প্রাইভেট কারের ভর মনে করো 500 কেজি, আর আরেকটা প্রাইভেট কারের ভর মনে করো হচ্ছে 300 কেজি। তাহলে আমাকে বলো, কোনটাকে থামাতে তোমার বেশি কষ্ট হবে? যার মাস বেশি। যার মাস বেশি মানে যার ভর বেশি, তার জড়তা বেশি। তাহলে জড়তা কি দিয়ে পরিমাপ করে? অনলি মাস। অনলি মাস। কথাটা বুঝতে পারছো? অনলি মাস। জড়তার পরিমাপ হচ্ছে অনলি কি? ভর। যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা বেশি। আচ্ছা, এখন দেখো, কোন গাড়িটাকে থামাতে বেশি কষ্ট হবে তোমার? যার ভর বেশি। কারণ দুইটা গাড়ির বেগ তো সমান। তাহলে যার ভর বেশি তার ভরবেগও বেশি। তাহলে যার ভরবেগ বেশি তাকে থামাতে আমার কি বেশি ফোর্স দিতে হবে। কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে
রৈখিক ভরবেগের তাৎপর্যটা হচ্ছে যে তার গতির পরিবর্তন করতে তোমাকে বল বেশি দিতে হবে নাকি কম দিতে হবে। যদি ভরবেগ কম হইতো অল্প বল দিয়ে গাড়িটাকে থামানো যাবে, যেহেতু ভরবেগ এখন বেশি তার মানে একে থামাইতে গেলে কি বেশি ফোর্স আমাকে অ্যাপ্লাই করা লাগবে। তাহলে রৈখিক ভরবেগের তাৎপর্য কি বলো, যে তার রৈখিক গতির পরিবর্তন করতে তার বল কম দেওয়া লাগবে নাকি বেশি দেওয়া লাগবে সেটা বোঝাবে, ঠিক আছে না? আচ্ছা, এবার সব কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগ কখন অ্যাপ্লাই হবে, যখন বস্তু ঘুরবে, যখন বস্তু কি ঘুরবে। এখন এই ঘোরাটা কয়ভাবে হতে পারে, দুই ভাবে, অন্য কোনো বস্তুর সাপেক্ষে অথবা কি নিজের অক্ষের সাপেক্ষে, দুই টাইপের ঘূর্ণন এখানে কি পসিবল। ওকে, তাহলে এখন মনে করো যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর একটা কৌণিক ভরবেগ আছে। তাহলে এখন যদি আমি পৃথিবীকে থামায় দিতে চাই, আমাকে বল দিতে হবে না, কথাটা বুঝতে পারছি না? ওকে, এখন পৃথিবীকে যদি আমি থামাইতে চাই আমাকে একটা বল দেওয়া লাগবে, বা পৃথিবীর গতিকে যদি আমি রুখে দিতে চাই আমাকে বল দিতে হবে। এই বলটার একটা নাম আছে, এটাকে বলা হয় টর্ক। কি বলা হয়, টর্ক। অর্থাৎ বস্তু যখন সরল রেখায় থাকে তখন আমাদের বল শব্দটাই আমরা ব্যবহার করি, বাট বস্তু যখন ঘুরে তখন এই বলটাই কি হয়ে যায়, টর্ক। কথাটা বুঝতে পারছো কিনা? কনসেপ্ট সেম বাট নামটা আলাদা, বুঝতে পারছো কিনা? তাহলে ঘূর্ণনরত যে কোনো বস্তুর গতিকে থামাইতে গেলে বল দিতে হবে, মানে কি দিতে হবে, টর্ক দিতে হবে। কি দিতে হবে, টর্ক দিতে হবে। ভবিষ্যতে তোমরা ডিটেইলস জানবে এগুলো, জাস্ট আমি বলতেছি। ওকে, তাহলে এখন দেখো কৌণিক ভরবেগের তাৎপর্য হচ্ছে একটা বস্তু যখন ঘুরে তার ঘূর্ণন রুখে দিতে, তার ঘূর্ণন কি রুখে দিতে অথবা তার ঘূর্ণন আরো বৃদ্ধি করতে কতটুকু টর্ক দেওয়া লাগবে তার পরিমাপক বুঝে। কথাটা বুঝতে পারছো? অ্যাঙ্গুলার মোমেন্টাম যত বেশি হবে তার ঘূর্ণন রুখে দিতে তত বেশি কি টর্ক দেওয়া লাগবে, অথবা তার ঘূর্ণন বাড়াইতে টর্ক বেশি দেওয়া লাগবে। কথাটা বুঝতে পারছো? তাহলে রৈখিক ভরবেগের তাৎপর্য হচ্ছে তার সরল রৈখিক পথে চলমান কোনো বস্তুর গতি পরিবর্তন করতে বল কম দেওয়া লাগবে নাকি বেশি দেওয়া লাগবে সেটা বোঝায়। আর কৌণিক ভরবেগের তাৎপর্য হচ্ছে যে কোনো বস্তু যদি ঘূর্ণায়মান থাকে তখন তার ঘূর্ণনরত বস্তুটার গতিকে কমাতে বা বাড়াতে টর্ক বেশি দেওয়া লাগবে নাকি কম দেওয়া লাগবে সেটা বোঝায়। শুধু সূত্র মুখস্থ করলে হবে না, সিগনিফিকেন্স বুঝতে হবে, এটা কেন, এটা কি কাজ, কি বোঝায় এটা দিয়ে। জাস্ট আমি মুখে বললাম, আমি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখন জানছি না, এগুলো ফিজিক্সে তোমরা পড়বা, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার 4 তোমরা ফিজিক্স ফার্স্ট করবে। যে চ্যাপ্টার বলে তুমি যদি পাগল না হয়ে সামনে বলবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখন দেখো, তাহলে আমাকে বলো তো এইখানে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনটা ঘুরতেছে এর কৌণিক ভরবেগটা কোন ধরনের কৌণিক ভরবেগ? এটা কি অরবিটাল কৌণিক ভরবেগ নাকি স্পিন কৌণিক ভরবেগ? কোনটা? এটা অরবিটাল কৌণিক ভরবেগ। এটা কি অরবিটাল কৌণিক ভরবেগ। কেন? কারণ এখানে নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনের ঘূর্ণন, ঠিক আছে কিনা? ইলেকট্রনের নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু ইলেকট্রনের কোনো ঘূর্ণন আছে, এটা কিন্তু পরে আলোচনা করব, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা স্পিন। তাহলে আপাতত আমরা ধরে নিব যে নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। তাহলে এখানে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এটা কি ধরনের কৌণিক ভরবেগ? অরবিটাল কৌণিক ভরবেগ বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন এটা ভাই কিভাবে বের করে? দেখো তোমরা ভেক্টর করছো, ভেক্টর কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এল দিয়ে। আমাদের কি রাশি বলো? ভেক্টর রাশি। দেখো এই ছবিতে কয়টা ভেক্টর আছে? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আপাতত আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর আছে। একটা কি বলো? একটা হচ্ছে দেখো নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনের একটা অবস্থান ভেক্টর আছে না, আছে কি না? আছে। এই অবস্থান ভেক্টরটা হচ্ছে দেখো আর ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। এখন ডিরেকশন কি হবে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর, বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। কোন দিকে হবে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। আচ্ছা, একটা ভেক্টর আমরা পেয়ে গেলাম, সেটা লিখলাম যে আর ভেক্টর। আরেকটা ভেক্টর কি আছে দেখো, বলো তো এই ইলেকট্রনের একটা বেগ আছে না, এবং এই বেগ ভেক্টরের দিক কি হবে? এই বেগ ভেক্টরের দিক হবে
ইলেকট্রন যেই বিন্দুতে আছে, ইলেকট্রন যেই বিন্দুতে আছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর, ওই বিন্দুতে অঙ্কিত কি বরাবর? স্পর্শক বরাবর। এটা হবে ইলেকট্রনের বেগের দিক। যেমন ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে এখানে চলে আসে তখন তার বেগের দিক হবে এটা, বুঝতে পারছো? ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে এখানে চলে আসে তখন তার বেগের দিক হবে নিচের দিক। ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে এখানে চলে আসে তার বেগের দিক হবে কোন দিক থেকে? দেখো ইলেকট্রনের বেগের দিক কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এবং এই চেঞ্জটা কি কারণে হচ্ছে আমি আগের ক্লাসে বলছিলাম, এই চেঞ্জটা হচ্ছে একটা বিশেষ বলের কারণে। সেই বলটার নাম কি ছিল? কেন্দ্রমুখী বল। সেই বলটার নাম কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের কাজ কি বলো? বেগের দিক চেঞ্জ করা। কেন্দ্রমুখী বলের কাজ কি? বেগের দিক চেঞ্জ করা। বেগের মান কিন্তু না, বেগের দিক চেঞ্জ করা। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটা ভেক্টর পেয়ে গেলাম, অবস্থান ভেক্টর। আরেকটা ভেক্টর কি হবে দেখো, তুমি যেহেতু ইলেকট্রনের বেগ ভেক্টর জানো, তাহলে ইলেকট্রনের বেগ ভেক্টরকে যদি ইলেকট্রনের ভর দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাবে? ইলেকট্রনের ভরবেগের ভেক্টরটা পাওয়া যাবে। তাহলে আমরা এইভাবে লিখবো আর ভেক্টর, এটা লিখবো পি ভেক্টর, মাঝখানে একটা ক্রস দিই, ক্রস দেব। এটা তোমরা পরবর্তীতে শিখবা ভেক্টরের ক্রস গুণন, ঠিক আছে? এখন তোমার এত ডিটেইলস জানার দরকার নেই, তো তোমাকে ফিজিক্স ক্লাসে পড়ানো হবে ভেক্টরের গুণন, ঠিক আছে? ভেক্টরের ক্রস গুণন, ওকে? এখন এটা হচ্ছে r ক্রস p, এটা সমান সমান লেখা যায় r p sin থিটা। কি লেখা যায় বলো? এটা মুখস্থ রাখো, মুখস্থ রাখো, r p sin থিটা, ওকে? আচ্ছা, p এর জায়গায় লেখা যায় mv। p এর জায়গায় কি লেখা যায় বলো? p এর জায়গায় কি লেখা যায়? mv। আচ্ছা, এখানে থিটাটা কি ভাইয়া? থিটাটা হচ্ছে এই v আর r এর মধ্যবর্তী কোণ। v আর r এর মধ্যবর্তী কোণ সেটা কত বলো তো? সেটা কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, ওকে? যে কোনো সার্কুলার মোশনে বা যে কোনো বৃত্তীয় গতির ক্ষেত্রে অবস্থান ভেক্টর এবং ভেলোসিটি ভেক্টরের মধ্যবর্তী কোণ অলওয়েজ কত ডিগ্রি হবে? অলওয়েজ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, অলওয়েজ 90 ডিগ্রি, ঠিক আছে কিনা? তাহলে আমি কি লিখতে পারি? sin 90। হ্যাঁ, এরপরে ভেক্টর চিহ্ন উঠে যাবে, কারণ এরপরে আমরা আর ভেক্টরে নাই, আমরা এখন শুধুমাত্র ভেক্টরের কি নিয়ে কাজ করছি? মান নিয়ে কাজ করছি। তো যখন আমরা মান নিয়ে কাজ করবো তখন আমাদের ভেক্টর সাইন দেওয়া লাগবে না। আচ্ছা, sin 90 ডিগ্রির মান কত? -1। -1 না? কত? 1। কি করে আসলাম? তাহলে দেখো ভাই, এখানে যে আমি অ্যাম্বিয়ার লিখছি, এটা কি কৌণিক ভরবেগের ভেক্টর বোঝাচ্ছে নাকি কৌণিক ভরবেগের মান বোঝাচ্ছে বলো? শুধু মান বোঝাচ্ছে, কোনো ভেক্টর সাইন নাই, অনলি মান। এই জন্য তোকে এর মাথায় এখন কোনো ভেক্টর সাইন আমি দেই নাই। কথাটা বুঝতে পারছো কিনা? কারণ শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি, ওকে? এইভাবে আসছে কৌণিক ভরবেগের মান। 90 তোমরা করছো অ্যাম্বিয়ার, কিন্তু কেমনে আসছে জানতা না, মুখস্থ করছো, মুখস্থ, খারাপ মুখস্থ। প্রাইভেটে গেছো, তোমার স্যার পড়াইছে, এই না মুখস্থ করো। এখন তোমাদের দিয়ে বলাইছে বলো তো কৌণিক ভরবেগের মান, ঠিক আছে? যাই হোক, L is equal to অ্যাম্বিয়ার, সবাই মুখস্থ আছে। এবার লক্ষ্য করো আমি কি বলছি, এই অ্যাম্বিয়ার এর মানটা আমি কি বলছি দেখো, এই যে বলছি যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট এবং সেটা h/2 এর কি বলো? পূর্ণ সংখ্যক গুণিতক। আমরা যেটা বলতে পারি দেখো, আমরা বলতে পারি MBR is equal to NH by কত? 2 পাই বলা যায় এটা, ঠিক আছে? এই যে h/2 পাই এর পূর্ণ সংখ্যক গুণিতক। তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 1,2,3। তাহলে n এর মান কিন্তু 0 হইতে পারবে না, আবার n এর মান কিন্তু নেগেটিভ হইতে পারবে না, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত,
h/2 পাই, কারণ n এর জায়গায় 1 বসাবো। তাহলে প্রথম হচ্ছে h/2 পাই, দ্বিতীয় কক্ষপথে কত 2h/2 পাই, মানে হচ্ছে h বাই কত পাই, তৃতীয় কক্ষপথে কত 3h/2 পাই, ঠিক আছে কিনা 2 পাই। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে স্যাররা কি করে এই 3/2 কে তারা ফ্র্যাকশন দিয়ে লিখে। সো অনেকে তাড়াহুড়ায় কি মনে করে জানো, ও আচ্ছা n এর মান তো ফ্র্যাকশন হইতে পারবে না, n এর মান তো কি হইতে পারবে না, ফ্র্যাকশন হইতে পারবে না। তাহলে অনেকে মনে করে এখানে তো 1.5 হওয়া পসিবল নয়, বাট তুমি তো খেয়াল করো না এটা আসলে 3 কে 2 দিয়ে ভাগ দিয়ে তারপর কি আসছে 1.5 আসছে, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় কিন্তু সতর্ক থাকবা। তাহলে এখন তোমাকে এগুলো যে কোনো এমসিকিউ আমি দিতে পারি যে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত, তাহলে কি হবে 4h/2 পাই। বুঝে গেল ভাইয়া কৌণিক ভরবেগের কাহিনী? ওকে, আচ্ছা তাহলে দুটো স্বীকার্য করলাম। এখন যেটা আমরা করবো, এখন আমরা এই দুইটা স্বীকার্যকে কাজে লাগিয়ে আমরা এখন কিছু প্রতিপাদন করবো, ঠিক আছে? প্রতিপাদন ডেরিভেশন আমরা করবো। ওকে, তাহলে আমরা ডেরিভেশন পার্টে চলে যাই। তৃতীয় স্বীকার্যটা আমরা একটু পরে করবো। প্লাম পুডিং মডেল, এটা বেসিক্যালি হচ্ছে তোমার থমসনের পরমাণু মডেল। ওইখানে বেসিক্যালি যেটা হয় যে বিজ্ঞানী থমসন হচ্ছে একটা তরমুজ চিন্তা করছে, তরমুজের যে লাল অংশটা সেটাকে উনি নিউক্লিয়াস চিন্তা করছে, মানে পজিটিভ চার্জ চিন্তা করছে, আর তরমুজের ভিতরে যে কালো কালো বিচিগুলো থাকে এগুলো উনি ইলেকট্রন চিন্তা করছে। অথবা তুমি যেটাকে কিসমিস পুডিংও চিন্তা করতে পারো, যে আমরা যখন বাসায় রান্না করি, পুডিং রান্না করি, তাহলে আমরা পুডিংয়ের উপরে কিছু কিসমিস ছড়াই দিই, পুরো পুডিংটাকে যদি আমি ধনাত্মক আধান চিন্তা করি, তার মধ্যে যে কিসমিসগুলো আছে এগুলোকে আমরা ইলেকট্রন বা ঋণাত্মক আধান চিন্তা করতে পারি। এটাই বলছিল প্লাম পুডিং মডেল। তো এই মডেলের তেমন কোনো মানে কার্যকারিতা নেই, এটা সম্পূর্ণই ভুল ছিল, ঠিক আছে? এই জন্য এটা পড়ানো হয় না আজকাল, এগুলো পড়ানো হয়। চলো সবাই হেডলাইন দাও। প্রথম যে জিনিসটা আমাদের এখানে শিখতে হবে বোর পরমাণু মডেলের, সেটা হচ্ছে যে n-তম বোর কক্ষপথের কি নির্ণয় ব্যাসার্ধ। তুমি তো এটা জেনে গেছো যে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে কি পরিভ্রমণ করে। এখন তোমাকে বলা হচ্ছে যে এই কক্ষপথের ব্যাসার্ধগুলি কত সেটা তুমি আমাকে বের করে দেখো। মানে ধরো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, এই বিষয়গুলো এখন আমরা বের করবো। সো আবার বলছি প্রতিপাদনগুলো আমি দেখাচ্ছি, বাট প্রতিপাদন তোমাদের দরকার নাই, মানে মুখস্থ করার কোনো দরকার নাই। প্রতিপাদন শেষে ফাইনালি আমরা একটা সূত্রে যাব, মানে একটা সূত্রে আমরা রিচ করব, ওই সূত্রটাই তোমাকে মনে রাখতে হবে। কিন্তু ডেরিভেশন দেখা প্রয়োজন কেন? যাতে করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে ফর্মুলাটা কোথা থেকে কি আসলো, ঠিক আছে? ডেরিভেশন মুখস্থ রাখার জন্য না, ডেরিভেশন জাস্ট দেখার জন্য, বুঝতে পারছো? বাট ডেরিভেশন শেষে ফাইনাল যে ফর্মুলাটা আমরা পাবো ওইটাই আমাদেরকে মনে রাখতে হবে। এই হলো মনে করো আমাদের একটা অ্যাটম, একটা ইলেকট্রন ঘুরছে, ধরো ইলেকট্রনটা এইখানে আছে। বাট ভাইয়া বলো তো ইলেকট্রন কয়টা থাকবে? ইলেকট্রন কয়টা থাকবে? একটা, একাধিক না যদি। আচ্ছা ইলেকট্রনের বেগের দিক কি হবে এটা না? এই বিন্দুতে অঙ্কিত কি বলবো? স্পর্শক বরাবর। আচ্ছা তাহলে ইলেকট্রনের অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর ইলেকট্রনের যে ভেলোসিটি ভেক্টর সেটা হচ্ছে কি ভেক্টর? ভি ভেক্টর।
আচ্ছা, এখন দেখো আমরা এই যে পরমাণুটা চিন্তা করলাম, এটা কিন্তু হাইড্রোজেনও হইতে পারে, হিলিয়াম প্লাসও হইতে পারে, লিথিয়াম 2 প্লাসও হইতে পারে, আবার কি হইতে পারে, বেরিলিয়াম 3 প্লাস হইতে পারে, বা অন্য যে কোনো পরমাণু হইতে পারে। এই সবগুলোর মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। বাট আমাদের বলতো সবগুলোর মধ্যে ইলেকট্রন তো একটা আছে বুঝলাম, কিন্তু সবগুলোর মধ্যে কি প্রোটন একটা আছে? যেমন হাইড্রোজেনে কয়টা প্রোটন? একটা প্রোটন। হিলিয়ামে কয়টা প্রোটন? দুইটা প্রোটন। লিথিয়ামে কয়টা প্রোটন? তিনটা। বেরিলিয়ামে কয়টা? চারটা। তাহলে প্রত্যেকটা পরমাণু বা আয়নের কি নিউক্লিয়াসের চার্জের পরিমাণ আলাদা না? সবার বলো তো, নিউক্লিয়াসের চার্জ কিন্তু সবার সেম না। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমের নিউক্লিয়াসের আধার কি থাকবে? ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে। ওকে, আচ্ছা, এখন আমাকে বলো যে প্রোটন সংখ্যা কেমনে বের করবে? আচ্ছা, প্রোটন সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল জেড দিয়ে, কারণ প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। ওকে, আচ্ছা, আবার আমরা এটা জানি, দেখো যে প্রোটনের চার্জ সমান হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, একজনের চার্জ পজিটিভ, আরেকজনের চার্জ কি নেগেটিভ। মানের দিক থেকে তো দুজনের চার্জ কি সেম। আমাদের এখানে চিহ্ন দরকার নেই, আমরা জাস্ট এই মানটা কনসিডার করব। আচ্ছা বলতো, ইলেকট্রনের চার্জ কি কোন প্রতীক দিয়ে লিখে? ছোট হাতের কি? কোন প্রতীক দিয়ে লিখে? ছোট হাতের। তাই ইলেকট্রনের চার্জ যদি ই হয়, প্রোটনের চার্জ কত হবে? ছোট হাতের ই। তাহলে আমাকে বলতো যে নিউক্লিয়াসের চার্জ কত হবে? নিউক্লিয়াসের চার্জ Z ইনটু ই হবে না? বলো, Z ইনটু ই হবে। তার মানে কি, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? Z দিয়ে প্রকাশ করি। তাহলে একটা প্রোটনের চার্জ যদি ই হয়, তাহলে Z সংখ্যক প্রোটনের টোটাল চার্জ কত হবে? Ze। ঠিক আছে, ওকে। তাহলে নিউক্লিয়াসের চার্জের পরিমাণ হবে Ze। আচ্ছা, আর ইলেকট্রনের চার্জ তো আমাদের ই, আমরা তো আগে বলেই দিছি। ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। ঠিক আছে, ওকে। এখন দেখো, গত ক্লাসে আমরা কুলম্বের সূত্র পড়ছি না? কুলম্বের সূত্র, ওটাতে আমরা কি বলছিলাম যে একটা প্লাস এবং একটা মাইনাসের মধ্যে কি ধরনের বল কাজ করে? একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করতে পারে বা বিকর্ষণ বল কাজ করতে পারে। বাট এই ক্ষেত্রে বলটা কি হবে? আকর্ষণ বল, কারণ একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। তাহলে আমি বলছিলাম যে একটা প্লাস এবং মাইনাসের মাঝে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। আর এই বলটাই কোন বল হিসেবে কাজ করে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, যেই বলটার দ্বারা ইলেকট্রনটা বৃত্তাকার পথে কি থাকে? ঘূর্ণায়মান থাকে। তাহলে আমি যেটা বলতে পারি, দেখো আমি যেটা বলতে পারি যে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল সমান কি হবে? বলো, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। বলো, কেন্দ্রমুখী বলটা কার? এটা হচ্ছে ইলেকট্রনের। কার? ইলেকট্রনের। ইলেকট্রনের উপরে কতটুকু কেন্দ্রমুখী বল কাজ করছে? অলরেডি আমি তোমাদেরকে কিন্তু কুলম্বের সূত্র গত ক্লাসে দেখাইছি, এবং কুলম্ব বল কিভাবে বের করে সেটাও আমরা দেখছি। কিভাবে বের করে? প্রথমে একটা ধ্রুবক দিতে হয় না, কে, যেটাকে আমরা কি বলি? কুলম্বের ধ্রুবক।
ইনটু কি হবে, ইনটু হবে নিউক্লিয়াসের চার্জ, সেটা কত ZE, ইনটু কি হবে ইলেকট্রনের চার্জ, সেটা কত E। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব কত r, তাহলে নিচে কি হবে r স্কয়ার। ওকে, পেয়ে গেলাম কুলম্ব বল সমান কেন্দ্রমুখী বলের সূত্রটা কি ছিল মনে আছে, mv² / r। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র অলওয়েজ কি mv² / r। ওকে, তাহলে কি পেলাম দেখো, আমরা পাইলাম kz e², একটা r ক্যান্সেল হচ্ছে, তাহলে নিচে থাকতেছে r সমান কত থাকতেছে, এই লাইনটাতে ভাই একটা বক্স দাও, ঠিক আছে, এই লাইনটাতে একটা বক্স দাও, এটা তোমার লাগবে পরে, বক্স দিয়ে তাহলে mv² সমান কত বলো তো ফর্মুলাটা, kze² / r। আচ্ছা, এখন এখান থেকে আমরা v² টা বের করব। v² সমান কত হবে, kze² by m into r। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। ঠিক আছে, বুঝছো তুমি স্টেপ বাই স্টেপ গেলে হয়ে যাবে। এবার চলো, কিছুক্ষণ আগে আমরা শিখে আসলাম ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান কত, nh/2π। এবার এখান থেকে v টাকে আলাদা করো, v সমান কত nh/2π m ইনটু কত r হবে, তো বাইরে দাঁড়াও, দেরি হবে, হ্যাঁ 6টায় থাকার কথা তো। দেখো তাহলে v সমান কি পাইলাম nh/2πmr। এবার একটা কাজ করে দেখো, এইখানে কি আমরা কিসের মান বের করছিলাম, দেখো v² এর মান বের করছিলাম। এটা কাজ করো, এই v টাকে বর্গ করে দাও, তাহলে v² সমান কি হবে দেখো, বলো কি হবে m² h² 2 কে বর্গ করলে কত হয় 4π² m² r²। ওকে, পেয়ে গেলাম v²। এবার এটাকে 2 নম্বর ইকুয়েশন, ওকে, তাহলে দেখো এইটাও ভাইয়া v² এর সমান, আবার এইটাও v² এর সমান। তাহলে আমি কি এখন এই 1 আর 2 সমীকরণ কম্পেয়ার করতে পারি, এইটা সমান সমান এটা লিখতে পারি। ওকে, তাহলে আমি এগুলো একটু বুঝতেছি বাংলাদেশে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 এবং 2 হতে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি kz e² by mr সমান n² h² divided by 4π² m² r²। দেখো তুমি এবার একটা আর কাটা যায়, একটা আর কাটা যাচ্ছে, ও আচ্ছা একটা এমও তো কাটা যায় না, একটা আর কাটা যায়, আবার একটা এমও কাটা যায়। তাহলে কি থাকে দেখো, কি থাকে kz e² সমান n² h² 4
পাই স্কয়ার এম আর, এটা থাকে। এখন আমার লাগবে কি দেখো, আমার কি দরকার, শুধু ব্যাসার্ধটা দরকার, আর দরকার। তো এটা কাজ করি, আর কে এই পাশে নিয়ে আসি, আর কে সে ডি স্কয়ারকে আর এর জায়গায় নিয়ে যাই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই। আমরা লিখতে পারি দেখো আর ইজ ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m k z e স্কয়ার। জঘন্য দেখতে একটা ফর্মুলা না, দেখতে আসলেই জঘন্য, ঠিক আছে? কিছু করার নাই, এটা মুখস্থ রাখতে হবে। সমস্যা নেই, এটা মুখস্থ রাখতে হবে না, তোমরা কষ্ট কমাই। মুখস্থ রাখার কোনো শর্টকাট আছে কিনা ভাই? ঠিক আছে, আরো দুঃসংবাদ, সাদিয়া স্যার নাম্বার পেয়েছি, হ্যাঁ, ওর চেহারে আতঙ্কের ছাপ। হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট লাইফটা এখন প্রথম প্রথম সবই তোমার ভয় লাগবে। কয়দিন পর তুমি চিন্তা করবা কি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাই এরকম সূত্র তো প্রতিদিনই সকাল বিকেল দেখি, ঠিক আছে, জঘন্য রকম সূত্র, ঠিক আছে, তখন আর গায়ে লাগবে না। এখন তো গায়ে লাগতেছে, এটা কোনো অ্যাডাপটিভ লিভ। এখন তোমরা সেই অ্যাডাপ্টেশন তোমার পর্যায়ে পৌঁছায় নাই। আগে একটা মিড টার্ম দাও, 3 বিষয় ফেল করো, তারপর অ্যাডাপ্টেশন আসবে। বিষয় হচ্ছে না, যদি তুমি 3 বিষয়ে মিড টার্মে ফেল না করো তোমার জীবন বৃথা, ঠিক আছে? আমি তো মজা করতেছি আর কি, আমি চাই না তোমরা ফেল করো, বাট বেশিরভাগই করবে। আমি প্রথম সেমিস্টারে বায়োলজিতে ফেল করবে 98% ধরে তো, বায়োলজিতে কিছু করে না, বায়োলজিতে সবচেয়ে বেশি ফেল। দ্বিতীয় সর্বোচ্চ ফেল আসলে ম্যাথে, ঠিক আছে? এরপরে আমি ফিজিক্সে, কেমিস্ট্রিতে পাস করে যাই, ঠিক আছে? ফেল করার পরে তারপরে টনক করবে, আরে ভাই এই কয়েকদিন কি করলাম, এই তখন একটু মানে মানে নড়ে চড়ে বসবে না, এবার একটু পড়াশোনা করতে হবে। এখন তো সবাই বিন্দাস চিল করে আছে, ঠিক আছে? ওকে, তাহলে আর পেয়ে গেলাম এটা। তাহলে আর স্টুডেন্ট কি লিখব? n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m k z e স্কয়ার। অনেক বিশাল একটা ফর্মুলা। আমার নিজেরও মনে রাখতে কষ্ট হয়, কোনটার মাথায় যে স্কয়ার আছে, কোনটার মাথায় যে স্কয়ার নেই, তুমি কনফিউশন করে যাবে, ঠিক আছে? যাক, আমার একটা আমি চাইলে আমি ভুলতে পারবো না, আমার ব্রেনে এটা সাবকনশিয়াসলি সেট হয়ে গেছে, ঠিক আছে, বারবার করতে করতে আর কি। আচ্ছা, এত জঘন্য ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে না, ঠিক আছে? চলো এটাকে একটু সহজ করার চেষ্টা করি। তার আগে এটাকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাই। দেখো দেখো তো এখানে কি আছে, কে আছে না? আচ্ছা, গত ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম আপনার, কে সমান কত? 1/4 পাই এপসিলন নট করছিলাম এটা। এখন একটা কাজ করো, এই কে এর জায়গাটায় 1/4 পাই এপসিলন নট পুট করো। ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? দেখো অনেকে আতঙ্কে আছে, আল্লাহ কি দেখতেছি। তাহলে আমরা কে এর জায়গায় কি বসালাম দেখো, 4 পাই এপসিলন নট বসালাম, ঠিক আছে? এখন দেখো কি কি কাটাকাটি যায়। 4 4 কাটা যায়, একটা পাই কাটা যায়, তাহলে একটা পাই থাকে, একটা এম থাকে, একটা এম থাকে। আজকে দেখো এপসিলন নটটা উপরে উঠে যাবে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি এপসিলন নট, এটা উপরে উঠে গেল, উপরে তো n স্কয়ার h স্কয়ার আছে। আর কি থাকে, z থাকে, e স্কয়ার থাকে। দেখো আর এর আরেকটা সূত্র পাওয়া গেল, কোনটা সহজে মনে রাখা যাবে? নিচেরটা
কি মনে হয়? দুইটাই জঘন্য। ঠিক আছে, একটা অন্য একটা দরকার নেই, ঠিক আছে? চলো এগুলো একটু ইজি করি। ইজি মানে কি দেখো, এবার তুমি একটু মনোযোগ দিয়ে সূত্রটার দিকে তাকাও। এখানে কিছু জিনিস আছে যেগুলোর মান আমাদের অলরেডি উপস্থিত। যেমন দেখো, যেমন আমি যদি এখানে আসি, দেখো যেমন এখানে এইচ, এইচ কি ভাইয়া? প্লাঙ্কের ধ্রুবক। তো যেই জিনিসগুলো আমরা জানি এগুলো লিখে ফেলো, প্লাঙ্কের ধ্রুবক। কত এটা? 6.626 into 10 power minus 34 জুল সেকেন্ড। এটা ভাই আমাদের মুখস্থ এইচ। আচ্ছা, এরপরে দেখো এপসাইলন নট কি ছিল? শূন্য স্থানের ভেদনযোগ্যতা। কত ছিল এটার মান? এই যদি পুরো বলো এটার মান কত ছিল? 8.সামথিং, এরপরে মনে নেই কত ছিল এটা? 8.854 into 10 power minus 12 c square নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স। ওকে, তাহলে এই মুখস্থ আমাদের, এপসাইলন নট আমাদের মুখস্থ। এরপরে দেখো নিচে ভাই পাই তো আমরা সবাই জানি, পাই আমাদের 3.1416। m কি? ইলেকট্রনের ভর, এটা আমাদের মুখস্থ। বলো অবন্তী চাকমা, ইলেকট্রনের ভর কত? 9.11 ইনটু 10 ইনভার্স কত? 31 কেজি। কি ছিল ভাইয়া? ইলেকট্রনের চার্জ। ই ছিল ইলেকট্রনের চার্জ। কত এটা? 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 কুলম্ব, ঠিক আছে না? তাহলে একটু লক্ষ্য করো, n এবং z ছাড়া, n এবং z ছাড়া তুমি সবকিছুই জানো, ঠিক আছে কিনা? তাহলে কাজ করি আমরা n এবং z ব্যতীত বাকি সবকিছুর মান এখানে বসাই। বসায় ক্যালকুলেটরে একটু হিসাব করি। হিসাব করে দেখবা এরকম একটা ভ্যালু আসবে। তাহলে কি কি জিনিস জানি বলো? কি কি জিনিস আমরা বসাই নাই? n এর মান বসাই নাই, আর z এর মান আমরা বসাই নাই। তাহলে আমরা n² / z কে আমরা আলাদা রাখি, আর জানা মানগুলো সূত্রে বসাই। বসে আমরা ক্যালকুলেটরে একটু হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ করার পর তুমি দেখবা কি এরকম একটা ডেটা আসবে, 0.529 n² / z, আর এককটা হবে অ্যাংস্ট্রম। এইটাও তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারছো? এই সূত্রটা প্রতিপাদন করার জন্য দেখো আমাদের কত, আমাদের মানে কাঠখড় পড়াইতে হবে, ঠিক আছে? একটা ফর্মুলা আসার জন্য অনেকে 19 অথবা ডিরেক্টলি ফর্মুলাটা দেখতে পারো, মানে ডিরেক্টলি তোমাদের অথবা লিখে দেওয়া হয়েছে। তো এই হলো এটার প্রতিপাদন, ঠিক আছে? তোমরা এইটাই মনে রাখবে, ঠিক আছে? এখন দেখো, আর ভাইয়া 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10 পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার অথবা 10 পাওয়ার মাইনাস 10 কি মিটার। তো আমরা মিটারটাই ব্যবহার করবো। আমরা কিন্তু এখানে দেখো আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত দুই ভাবে করা যায়, এসআই পদ্ধতিতেও করা যায়, আবার সিজিএস পদ্ধতিতেও করা যায়। আমরা এসআই
আজারিজের মধ্যে সব কিন্তু সিজিএস এ করা, আবার অনেক টিচাররাও দেখা যায় সিজিএস এ করে। তো সিজিএস এ করতে আমি রিকমেন্ড করবো না, কারণ সিজিএস এ কনভেনশন ঝামেলা হয়, ঠিক আছে? তুমি ছোটবেলা থেকে এসআইটি শিখে আসছো, এসআইটি ঠিকঠাক স্টিক, ঠিক আছে? এটাকে যদি আমরা মিটারে নেই কি হবে, 0.529 n স্কয়ার বাই z ইনটু 10 পাওয়ার -10 মিটার। তাহলে বলো r এর সাথে n স্কয়ারের সম্পর্ক কি? r is proportional to কি? n স্কয়ার। আবার r এর সাথে z এর সম্পর্ক কি? 1/z। ওকে, আর যদি দুটাকে একসাথে কম্বাইন করে দিলে কি হবে? r is proportional to n স্কয়ার বাই কাজ। এই তিনটা ফর্মুলা এখন সবাই মুখস্থ করবা, কারণ সবাই আমাকে মুখস্থ বলে তারপরে ক্লাস থেকে বের হবে, ঠিক আছে? এটাই এখন কাজ না, ক্লাস থেকে পড়লে তারপর ভাড়া যাওয়া লাগবে। বাসায় যায় আমি জানি তোমরা কেউ পড়াশোনা করবা না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, হ্যাঁ? পরের ক্লাসের হিসাব বাদে তোমরা পড়ে আসবে না আমি জানি, ঠিক আছে? কোন পড়াশোনা করে না আমি জানি ভাই, ঠিক আছে? আচ্ছা যাক, তিনটা দরকার নেই, এইটাই মুখস্থ করো সবাই, এইটাই আমি পড়া দিয়ে যাবো। যাও, একটাই দিলাম, একটাই দিলাম। যাও, এই প্রশ্নটা ক্লাসের পরে ক্লাসই শেষ করতে হবে। তুমি বাসায় যায় কয়টা করবা? না করবা ফিজিক্স, না করবা ম্যাথ, কিছুই করা হবে না। কি করবো বাসায় যায়? কি করবো বলো? কি কাজ তোমার বাসায়? হ্যাঁ, এই সামান্য কি টায়ার, তোমরা কি করবো ভবিষ্যৎ আল্লাহ আমাকে জানে, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলো। জি জি করতে জেনের পরে কি আছে? জেনের পরে কি? ই স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, বলো কি করো? জেড স্কয়ার কি জেড স্কয়ার? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, বলো তুমি। আবার শুন, তোমার গলার যে ফ্রিকোয়েন্সি হয় ওদের একটু নিচে। আচ্ছা মুছে দিতে পারবেন, দেখে দিয়ে বলো, সমস্যা নেই। তোমার লাস্ট বেঞ্চ কর্নার। ঠিক আছে, বাকিদের আগে আগামীতে ধরবো।